জয়েন্ট অ্যাকাউন্টে স্বামী-স্ত্রীর সম্পর্ক খুলতে চান? বোমা, আমরা সত্যিই জয়েন্ট অ্যাকাউন্ট খুলি স্বামী-স্ত্রী হিসেবে। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি থাকলে এখানেই সাইন করো। কলম কাঁপতে কাঁপতে টেবিলে রাখলাম। ব্যাংকে বাড়ির কাজে গিয়েছিলাম শ্বশুরের সাথে। নতুন অ্যাকাউন্ট খোলার দরকার ছিল। ব্যাংক ম্যানেজার আমাদের দেখে ভুল বুঝেছিল, শ্বশুর সুযোগ নিয়ে এই প্রস্তাব দিলেন। ফর্মের সাদা পাতায় আমাদের নাম পাশাপাশি লেখা দেখে তার চোখ চকচক করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনাবিলা সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অরিন্দম সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর মীরা। অভিক ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মীরা ১২ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালটা ছিল অন্যান্য দিনের মতোই। ঘুম থেকে উঠে চা বানিয়ে বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলাম। অরিন্দম বাথরুমে ছিল। ফোনটা বেজে উঠল। নাম্বারটা অচেনা ছিল। ধরলাম। হ্যালো, অনাবিলা সেন বলছি গু। হ্যাঁ, অনাবিলা দেবী। আমি বলছি ইউনাইটেড ব্যাংক থেকে। আপনার শ্বশুর সুধীর সেন সাহেব আজ সকালে ব্যাংকে এসেছিলেন। একটা জয়েন্ট অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আলোচনা ছিল। উনি আপনাকে আর উনাকে নিয়ে আসতে বলেছেন গু। আমি অবাক হয়ে গেলাম। আমার শ্বশুর মারা গেছেন ৫ বছর আগে। কে এই লোক যে নিজেকে আমার শ্বশুর বলে পরিচয় দিয়েছে? দেখুন, আপনি ভুল তথ্য পেয়েছেন। আমার শ্বশুর বেঁচে নেই গু। একটু নীরবতা। ওহ, তাহলে হয়তো আমি ভুল করেছি। দুঃখিত উ। কল কেটে গেল। আমি অস্বস্তি নিয়ে ফোনটা নামিয়ে রাখলাম। অরিন্দম বাথরুম থেকে বেরিয়ে আমার পাশে এসে বসল। ওকে ঘটনাটা বললাম। কি অদ্ভুত ব্যাপার, ও বলল। কেউ প্র্যাঙ্ক করেছে হয়তো উ। সেদিন বিকেলে আমি মার্কেটে যাচ্ছিলাম। পার্কিং লটে একটা চিরকুট পেলাম আমার গাড়ির উইন্ডস্ক্রিনে আটকানো। লেখা ছিল, অনাবিলা, আপনার শ্বশুর আসলেই বেঁচে আছেন। আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চান। গতকাল রাতে আমি যে নাম্বার থেকে ফোন করেছিলাম সেখানে কল করুন গো। আমার হাত কাঁপতে লাগল। চিরকুটটা পকেটে রেখে দিলাম। মার্কেটে গিয়ে কেনাকাটা করলাম, কিন্তু মন ছিল অন্যত্র। বাড়ি ফিরে অরিন্দমকে চিরকুটটা দেখালাম। এটা কোনো ধরনের স্ক্যাম, অরিন্দম বলল। পুলিশে রিপোর্ট করা উচিত কে? কিন্তু আমার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। আমি কল করতে চাইছিলাম, জানতে চাইছিলাম এটা কি। রাতে অরিন্দম আর বাচ্চারা ঘুমিয়ে পড়লে আমি ফোনটা তুলে নিলাম। চিরকুটে লেখা নাম্বারে কল করলাম। প্রথম রিংয়েই কেউ ফোন ধরল। অনাবিলা, একটা পুরুষের গলা, গম্ভীর, ধীর। কে বলছেন আপনি? কেন আমাকে বিরক্ত করছেন? আমি জিজ্ঞেস করলাম, কণ্ঠে জোর রাখার চেষ্টা করলাম। আমি মিহির সেন, আপনার শ্বশুরের ছোট ভাই। আপনি আমাকে চেনেন না। আমি বিদেশে থাকি। কিন্তু এখন ফিরে এসেছি কারণ আমার ভাই সম্ভবত বেঁচে আছেন গু। আমার মাথা ঘুরতে লাগল। অরিন্দমের বাবার ছোট ভাই? অরিন্দম কখনো তার কাকার কথা বলেনি। অসম্ভব। আমরা তার শেষকৃত্য করেছি। তিনি মারা গেছেন হৃদরোগে। না, আমার কাছে প্রমাণ আছে। আমাদের দেখা করতে হবে। আমি আপনাকে সবকিছু বলবো। কোনো কাফেতে দেখা করতে পারেন? পরদিন দুপুরে একটা শান্ত কাফেতে আমি গেলাম। অরিন্দমকে কিছু বলিনি। ওকে চিন্তায় ফেলতে চাইনি। একটা কোণের টেবিলে একজন বয়স্ক লোক বসেছিলেন। আমাকে দেখে হাত নাড়লেন। আমি গিয়ে সামনে বসলাম। অনাবিলা, তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। আমি মিহির। আমি জানি এটা আপনার জন্য কঠিন। কিন্তু আমি যা বলবো মন খুলে শুনুন গু। আমার শ্বশুর কিভাবে বেঁচে থাকতে পারেন? আমরা তার মৃতদেহ দেখেছি উ। সেটা তার মৃতদেহ ছিল না। একটা মৃতদেহ ছিল যা আমার ভাইয়ের মতো দেখতে করা হয়েছিল। আসলে তিনি পালিয়ে গেছেন গু। কেন? কেন তিনি এমন করবেন? কারণ তাকে হুমকি দেওয়া হয়েছিল। তার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল। আমার ভাই একজন আর্কিওলজিস্ট ছিলেন, আপনি জানেন। তিনি একটা প্রাচীন মন্দির আবিষ্কার করেছিলেন উত্তর পূর্ব ভারতে।
সেখানে তিনি একটা প্রাচীন পুঁথি পেয়েছিলেন, যার মধ্যে একটা রহস্যময় স্থানের নির্দেশনা ছিল। কি স্থান? একটা প্রাচীন ধনাগার, যেখানে হিমালয়ের এক গুহায় অসামান্য সম্পদ লুকিয়ে আছে। কিন্তু সেটা শুধু ধনসম্পদ নয়, সেখানে এমন কিছু আছে যা ইতিহাস বদলে দিতে পারে। কি? আমি বিশ্বাস করতে পারছিলাম না। এ যেন কোনো অ্যাডভেঞ্চার মুভির প্লট। আমি কেন বিশ্বাস করব যে আপনি আমার শ্বশুরের ভাই? তিনি পকেট থেকে একটা পুরানো ফটো বের করলেন। তাতে দুই ভাই একসাথে, দুজনেই তরুণ। আমি অরিন্দমের বাবাকে চিনতে পারলাম। ফটোটা আসল মনে হল, কিন্তু এটা প্রমাণ করে না যে তিনি এখনও বেঁচে আছেন। এটা দেখুন। তিনি তার ফোন বের করে দেখালেন একটা ভিডিও। আমার শ্বশুর চশমা পরে একটা পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে আছেন। ভিডিওতে তারিখ দেখা যাচ্ছিল, মাত্র 1 মাস আগের। আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না, মিহির বললেন। কিন্তু তিনি আমাকে যোগাযোগ করেছেন। আমি তার সাথে দেখা করেছি। তিনি আমাকে বলেছেন আপনাদের সাথে যোগাযোগ করতে। তিনি ফিরে আসতে চান, কিন্তু বিপদ এখনও কাটেনি। কি বিপদ? একটা গোষ্ঠী, তারা শেষ প্রহরী নামে পরিচিত, তারা এই ধনাগার খুঁজছে। তারা যে কোনো উপায়ে এটার সন্ধান পেতে চায়। আপনার শ্বশুর জানতেন তারা তাকে খুঁজছে, তাই তিনি নিজের মৃত্যু সাজিয়েছিলেন। কিন্তু এখন তিনি আবার বিপদে, তাকে সাহায্য দরকার। আমরা কি করতে পারি? আমি জিজ্ঞেস করলাম, এখনও অবিশ্বাসের ঘোরে। আপনার শ্বশুরের বাড়িতে তার অফিস রুমে একটা গোপন জায়গা আছে। ওয়ালের পেছনে, তার ডেস্কের পিছনে। সেখানে একটা ডায়েরি আছে। সেটা খুঁজে বের করতে হবে। সেটাতে সব তথ্য আছে। কিন্তু সাবধান, শেষ প্রহরীরা হয়তো আপনাদের উপর নজর রাখছে। আমি অরিন্দমকে বলবো আমরা একসাথে। না, তিনি আমার কথা কেটে বললেন। এখনও অরিন্দমকে কিছু বলবেন না। আমি জানি এটা কঠিন, কিন্তু আমরা নিশ্চিত নই কে কার পক্ষে। আমার ভাই বলেছেন প্রথমে আপনি একা এটা খুঁজে বের করুন। তারপর তিনি আপনার সাথে যোগাযোগ করবেন। আমি মাথা নাড়লাম। আচ্ছা। বাড়ি ফিরে আমি ভাবতে লাগলাম, এটা সত্যি হতে পারে? আমার শ্বশুর বেঁচে আছেন? নাকি এটা কোনো ভয়ঙ্কর প্র্যাঙ্ক? কিন্তু মিহিরের কাছে ভিডিও ছিল। তিনি আমার শ্বশুরের মতোই দেখতে ছিলেন। আমি অপেক্ষা করলাম সুযোগের জন্য। সেদিন অরিন্দম আর বাচ্চারা বাইরে গেল এক আত্মীয়ের বাড়িতে। আমি বললাম আমার মাথা ব্যথা করছে, বাসায় থাকব। যখন তারা চলে গেল, আমি পুরনো বাড়িতে গেলাম যেখানে আমার শ্বশুর থাকতেন। বাড়িটা এখন খালি, কারণ অরিন্দম এটা বিক্রি করতে চায়নি। আমার কাছে চাবি ছিল। ভেতরে ঢুকলাম। ধুলো আর আবর্জনা জমেছে। অফিস রুমে গেলাম। সেখানে ছিল একটা বড় ডেস্ক, বইয়ের আলমারি, একটা পুরনো কম্পিউটার। ডেস্কটা সরালাম। দেয়ালে কোনো গোপন জায়গা খুঁজতে লাগলাম। আঙ্গুল দিয়ে দেয়াল পরীক্ষা করতে করতে একটা জায়গায় টোকা দিতে অন্যরকম শব্দ হল। সেখানে চাপ দিতেই দেয়ালের একটা অংশ খুলে গেল। ভেতরে একটা ছোট বক্স। খুলে দেখলাম ভেতরে একটা পুরনো ডায়েরি, কিছু কাগজপত্র আর একটা ছোট চাবি। ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা, প্রিয় অনাবিলা, যদি তুমি এটা পড়ো তাহলে বুঝতে হবে আমি বেঁচে আছি। আমি দুঃখিত এই মিথ্যার জন্য। আমি তোমাকে, অরিন্দমকে, আমার নাতিনাতনিকে রক্ষা করতে চেয়েছিলাম। কিন্তু এখন সময় এসেছে সত্য জানার। অনুগ্রহ করে 5ই অক্টোবর নন্দন পাহাড়ের বনবিহার রিসোর্টে আসো। তোমার জন্য একটা রুম বুক করা আছে। সেখানে আমি তোমার সাথে দেখা করব। আমি জানি এটা তোমার জন্য কঠিন, কিন্তু অরিন্দমকে কিছু বলো না এখনো। কারণ জানবে যখন আমরা দেখা করব। ডায়েরিতে আরও অনেক তথ্য ছিল। প্রাচীন মন্দিরের অবস্থান, পুঁথির ছবি, একটা মানচিত্র। আমি সবকিছু পড়লাম হতবাক হয়ে। এটা যেন কোনো ফ্যান্টাসি গল্প। কিন্তু লেখাটা আমার শ্বশুরের ছিল, আমি তার হাতের লেখা চিনতাম। বাড়ি ফিরে এসে আমি কি করব ভাবতে লাগলাম। অরিন্দমকে বলা উচিত, কিন্তু আমার শ্বশুর বলেছেন না বলতে। আমি কি নন্দন পাহাড়ে যাব? সেটা এখান থেকে অনেক দূরে, পাহাড়ি এলাকায়। আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি যাব। এটা যদি সত্যি হয়, আমার শ্বশুর যদি সত্যিই বেঁচে থাকেন, তাহলে তাকে সাহায্য করতে হবে। আমি অরিন্দমকে বললাম আমার ছোটবেলার বান্ধবী অসুস্থ, সে দূরে থাকে, আমি তাকে দেখতে যাব কয়েকদিনের জন্য। 5ই অক্টোবর আমি নন্দন পাহাড়ে গেলাম। বনবিহার রিসোর্টে। রিসেপশনে গিয়ে বললাম আমার নাম।
তারা বলল আমার জন্য একটা রুম রিজার্ভ করা আছে। আমি রুমে গেলাম। একটা সুন্দর ঘর, জানালা দিয়ে পাহাড় দেখা যায়। বিকেলে দরজায় নক হলো। আমি দরজা খুললাম, সামনে দাঁড়িয়ে আমার শ্বশুর অনাবিলা। তিনি বললেন, গলা ভারী। আমি কাপা হাতে তাকে জড়িয়ে ধরলাম। আপনি সত্যিই বেঁচে আছেন? হ্যাঁ মা। আমি দুঃখিত। আমরা ঘরে ঢুকলাম। তিনি বসলেন। তিনি দেখতে অনেক শীর্ণ হয়ে গেছেন, কিন্তু চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি। আমি জানি তোমার অনেক প্রশ্ন আছে। আমি সব বলবো। কিন্তু প্রথমে, তুমি ডায়েরি নিয়ে এসেছ? আমি ব্যাগ থেকে ডায়েরি বের করলাম। ভালো। এটা অত্যন্ত মূল্যবান। আমি তোমাকে গল্পটা বলি। 5 বছর আগে আমি উত্তর পূর্ব ভারতে খনন কাজ করছিলাম। সেখানে আমরা একটা প্রাচীন মন্দির আবিষ্কার করলাম। মন্দিরের ভেতরে একটা গুপ্ত কক্ষ, সেখানে একটা প্রাচীন পুঁথি। পুঁথিতে লেখা ছিল একটা প্রাচীন ধনাগারের কথা, যেটা আসলে একটা জ্ঞানের ভাণ্ডার। সেখানে এমন তথ্য আছে যা ইতিহাস বদলে দিতে পারে। কি তথ্য? প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে। এমন কিছু আবিষ্কারের কথা যা আমরা এখনও জানি না। কিন্তু একটা গোষ্ঠী, শেষ প্রহরী, তারা এসব তথ্য চায় নিজেদের জন্য। তারা আমাকে হুমকি দিয়েছিল। আমি বুঝতে পারলাম আমার জীবন বিপন্ন, তাই আমি নিজের মৃত্যু সাজালাম। কিন্তু আপনি অরিন্দমকে জানালেন না কেন? সে আপনার ছেলে। কারণ যত কম লোক জানবে তত নিরাপদ। আমি জানতাম আমি বেঁচে আছি, তাহলে তারা অরিন্দমকে জেরা করবে, তোমাকে জেরা করবে। আমি তোমাদের বিপদে ফেলতে চাইনি। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। আমি জানতে পেরেছি শেষ প্রহরীরা মানচিত্রের একটা অংশ পেয়ে গেছে। তারা ধনাগারের সন্ধান করতে শুরু করেছে। আমি একা তাদের থামাতে পারব না। আমরা পুলিশে যাব। না, শেষ প্রহরীদের সর্বত্র লোক আছে। সরকারি অফিসে, পুলিশে। সেজন্যই আমি তোমাকে খুঁজেছি। আমি জানি তুমি একজন সাহসী নারী। আমি তোমার সাহায্য চাই। আমি কি করতে পারি? আমরা ধনাগারে যাব তারা পৌঁছানোর আগে। আমরা সেখানকার জ্ঞান নিয়ে আসব এবং বিশ্বের সামনে প্রকাশ করব। এটাই ভালো উপায়। একবার সবাই জানলে শেষ প্রহরীরা আর এটা নিজেদের জন্য ব্যবহার করতে পারবে না। কিন্তু অরিন্দম? এখন সময় হয়েছে অরিন্দমকে জানানোর। আমি ভেবেছিলাম একা তোমাকে নিয়ে যাব, কিন্তু এটা ঠিক হবে না। আমি জানি অরিন্দম আমার ছেলে। সে আমাদের সাহায্য করবে। আমি বাড়ি ফিরে অরিন্দমকে সবকিছু বললাম। প্রথমে সে বিশ্বাস করেনি, স্বাভাবিকভাবেই। কিন্তু আমি তাকে ভিডিও দেখালাম, ডায়েরি দেখালাম। সে হতবাক হয়ে গেল। বাবা বেঁচে আছেন, তার চোখে অবিশ্বাস আর আশার মিশ্রণ। হ্যাঁ, আমি তার সাথে দেখা করেছি। তিনি তোমার সাথে দেখা করতে চান। পরদিন আমরা দুজন নন্দন পাহাড়ে গেলাম। অবিক আর মীরাকে আমার বোনের কাছে রেখে গেলাম, বলে গেলাম আমরা কয়েকদিনের জন্য একটু ঘুরতে যাচ্ছি। রিসর্টে পৌঁছে আমরা দেখা করলাম অরিন্দমের বাবার সাথে। অরিন্দম তাকে দেখে কাঁদতে শুরু করল। তারা জড়িয়ে ধরলেন একে অপরকে। বাবা, আপনি কি করে? আমি তোমাকে বলিনি তোমাকে রক্ষা করার জন্য। আমি দুঃখিত বাবাবু। আমরা 3 জন পরিকল্পনা করতে বসলাম। পাহাড়ের গুহায় যেতে হবে, যেখানে ধনাগার লুকানো আছে। গুহাটা সহজে পাওয়া যাবে না। প্রাচীন পুঁথিতে নির্দেশনা আছে, কিন্তু সেগুলো জটিল। আমাদের সাথে একজন গাইড দরকার, কেউ যে পাহাড় চেনে। আমার শ্বশুর বললেন, আমার একজন বিশ্বস্ত বন্ধু আছে, নরেন। সে এই এলাকার আদিবাসী। সে আমাদের সাহায্য করতে পারবে। পরদিন আমরা নরেনের সাথে দেখা করলাম। বয়স্ক একজন লোক, কালো চামড়া, সূর্যের তাপে পোড়া। তিনি আমাদের সাথে যেতে রাজি হলেন। মন্দিরের পুঁথি অনুযায়ী ধনাগার আছে সূর্যমুখী পাহাড়ের পিছনে একটা গুহায়। কিন্তু কোন পাহাড় সূর্যমুখী? নরেন বললেন, আমি জানি। প্রতিদিন সূর্য ওঠার সময় যে পাহাড়ের চূড়া প্রথম সূর্যের আলো আলোকিত হয়, সেটাই সূর্যমুখী। আমরা পরিকল্পনা করলাম পরদিন ভোরে রওনা দেব। কিন্তু সেদিন রাতে আমার ঘরের দরজায় জোরে নক হল। আমি দরজা খুলতেই একজন অচেনা লোক ঢুকে পড়ল ঘরে। তার হাতে একটা পিস্তল। ডায়েরিটা দাও, সে বলল, গলায় হিংস্র সুর। কি ডায়েরি? আমি প্রশ্ন করলাম, ভয় লুকাতে চেষ্টা করলাম। সুধীর সেনের ডায়েরি। আমরা জানি তোমার কাছে আছে। শেষ প্রহরীরা জানে তোমরা এখানে এসেছ। আমরা তোমাদের অনেক দিন ধরে ফলো করছি।
আমি ভাবছিলাম কি করব। হঠাৎ আরেকটা শব্দ হল, কেউ লোকটাকে পিছন থেকে আঘাত করল। লোকটা মাটিতে পড়ে গেল। দেখলাম অরিন্দম দাঁড়িয়ে আছে, হাতে একটা লোহার রড। অনাবিলা, ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি। কিন্তু ওরা জানে আমরা এখানে? অরিন্দম লোকটাকে বেঁধে রাখল। আমরা আমার শ্বশুরকে ডাকলাম। তিনি এসে ঘটনা শুনে বললেন, আমরা এখনই যেতে হবে। ওরা এখানে আসছে। আর সময় নেই গু। আমরা রাতেই রওনা দিলাম। নরেন আমাদের গাইড করল অন্ধকারে। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে আমরা একটা গভীর জঙ্গলে পৌঁছলাম। সেখানে একটা গুহার মুখ। এখান দিয়ে যেতে হবে, নরেন বলল। আমরা টর্চের আলো গুহার ভেতর দিয়ে এগোতে লাগলাম। গুহাটা অনেক গভীর ছিল। পথে নানা রকম বাধা, খাড়া পাথর, সরু রাস্তা, সাপের মতো পিচ্ছিল জায়গা। একবার আমার পা পিছলে গেল, অরিন্দম আমাকে ধরে ফেলল। সাবধানে, সে বলল। গুহার শেষে পৌঁছে আমরা দেখলাম একটা বড় দরজা। পাথরের তৈরি, নকশা কাটা। নকশাগুলো দেখে আমার শ্বশুর বললেন, এটা সেই প্রাচীন ভাষায় লেখা যা পুঁথিতে ছিল গু। এটা কি বলছে? আমি জিজ্ঞেস করলাম। এটা বলছে, গানের ভাণ্ডারে প্রবেশ করতে প্রথমে মনকে খুলতে হবে। যে আসবে শুদ্ধ হৃদয় নিয়ে সেই পাবে অমিত। কিন্তু দরজা খোলে কিভাবে? অরিন্দম জিজ্ঞেস করল। আমার শ্বশুর দরজার পাশে একটা ক্ষুদ্র ছিদ্র খুঁজে পেলেন। এখানে কিছু একটা ঢোকাতে হবে উই। তারপর তিনি পকেট থেকে সেই ছোট চাবিটা বের করলেন, যেটা ডায়েরির সাথে ছিল। চাবিটা ছিদ্রে ঢুকিয়ে ঘোরালেন। ধীরে ধীরে দরজাটা খুলতে শুরু করল। দরজার ওপারে আমরা দেখলাম একটা বিশাল ঘর। দেয়ালে প্রাচীন চিত্র আঁকা। মাঝখানে একটা পাথরের টেবিল, তার উপর অনেকগুলো তাম্রপত্র। আমার শ্বশুর তাম্রপত্রগুলো দেখতে লাগলেন। অসাধারণ। এগুলোতে প্রাচীন বিজ্ঞান সম্পর্কে লেখা আছে। জ্যোতির্বিজ্ঞান, গণিত, চিকিৎসাবিজ্ঞান। টেবিলের পাশে আরও কিছু বাক্স ছিল। খুলে দেখলাম ভেতরে অদ্ভুত যন্ত্রপাতি। কিছু রত্ন, সোনার মুদ্রাও ছিল। আমরা সবকিছু দেখছিলাম, এমন সময় পিছন থেকে শব্দ হল। আমরা ফিরে দেখলাম ৩ জন লোক দাঁড়িয়ে। ৩ জনের হাতেই অস্ত্র। ধন্যবাদ, সুধীর সেন, তাদের মধ্যে একজন বলল। আপনি আমাদের পথ দেখিয়েছেন গু। তোমরা শেষ প্রহরীরা, আমার শ্বশুর চিৎকার করলেন। হ্যাঁ, এই জ্ঞান আমাদের। এখন সব আমাদের হাতে তুলে দিন গু। আমার শ্বশুর মাথা নাড়লেন। না, এটা বিশ্বের জন্য, শুধু তোমাদের জন্য নয় গু। একজন লোক অস্ত্র তাক করল। আমার শ্বশুর চিৎকার করে বললেন, ফাঁদ। হঠাৎ করে মাটি থেকে একটা জাল উঠে এলো, ৩ জন লোককে ফেদে ফেলল। তারা চিৎকার করতে লাগল। গুহার প্রবেশদ্বারে প্রাচীন ফাঁদ আছে, আমার শ্বশুর বললেন। আমি জানতাম ওরা আমাদের ফলো করবে। আমি নরেনকে বলেছিলাম ফাঁদটা সক্রিয় করতে গু। আমরা তাম্রপত্রগুলো আর কিছু যন্ত্রপাতি নিয়ে গুহা থেকে বেরিয়ে এলাম। শেষ প্রহরীদের লোকদের আমরা জালে আটকে রেখে গেলাম। বাইরে এসে আমার শ্বশুর বললেন, এখন আমাদের সাবধানে থাকতে হবে। শেষ প্রহরীরা শক্তিশালী। আমরা এই তথ্য প্রকাশ করব, কিন্তু প্রথমে আমাদের নিরাপদ জায়গায় যেতে হবে গু। আমরা কলকাতায় ফিরে এলাম। আমার শ্বশুর এবার প্রকাশ্যে এলেন। তার কি মৃত্যু কির পিছনে গল্প প্রকাশ করা হল, একটা ভুল পরিচয়, একজন অচেনা লোকের মৃতদেহ যা ভুলে তার বলে শনাক্ত করা হয়েছিল। পুলিশ তদন্ত শুরু করল শেষ প্রহরীদের খুঁজে বের করার জন্য। তাম্রপত্রগুলো মিউজিয়ামে জমা দেওয়া হল। সেগুলো থেকে প্রকাশিত হল প্রাচীন ভারতীয় বিজ্ঞানের অজানা তথ্য। একটা তাম্রপত্রে ছিল এমন একটা যন্ত্রের বর্ণনা যা প্রাচীন সময়ে বায়ু থেকে জল উৎপাদন করতে ব্যবহার করা হতো, যখন খরা হতো। আমার শ্বশুর ফিরে পেলেন তার সম্মান, তিনি হয়ে উঠলেন দেশের নামকরা আর্কিওলজিস্ট। আমাদের পরিবার আবার সুখে ভরে উঠল। কিন্তু মাঝে মধ্যে রাতে আমি জেগে উঠি এবং ভাবি, শেষ প্রহরীরা কি এখনও আমাদের খুঁজছে? আমরা কি সত্যিই নিরাপদ? আমাদের অ্যাডভেঞ্চার কি সত্যিই শেষ হয়েছে? নাকি এটা শুধু শুরু? যাই হোক, আমি এখন জানি, যে কোনো বিপদের মুখোমুখি হলেও আমাদের পরিবার একসাথে তা মোকাবিলা করতে পারবে। আমাদের প্রতিটি নতুন দিন এক নতুন অধ্যায়, এক নতুন অ্যাডভেঞ্চার। গল্প শেষ।